এই গল্পের শুরুতে আমরা একটি মিলিটারি এয়ারক্রাফট দেখতে পাই, যার ভেতরে মালয়েশিয়ান স্পেশাল ফোর্স তাদের একটি বিপজ্জনক মিশন শেষ করে দেশে ফিরে আসছিল। মিশন সফল হওয়ার কারণে সব সোলজাররাই ভাবছিল এবার হয়তো তাদের জীবনের সবথেকে কঠিন যাত্রা শেষ হয়ে গেছে। কিন্তু তারা একটুও বুঝতে পারেনি যে আসল বিপদ তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ রাডারে একটি আনআইডেন্টিফাইড অবজেক্ট ধরা পড়ে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই হঠাৎ কোথা থেকে যেন একটা মিসাইল তাদের এয়ারক্রাফটের দিকে ছোড়া হয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেই মিসাইলটি প্লেনের ডান পাশের উইন্ডে গিয়ে আঘাত করে। প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে পুরো এয়ারক্রাফটটা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে এবং প্লেনটি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেতরে থাকা স্পেশাল ফোর্সের সোলজাররা এদিকে ওদিকে ছিটকে পড়তে থাকে। অন্যদিকে ককপিটে থাকা দুই পাইলট প্লেনটাকে আবারও নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিটি সেকেন্ডের সাথে এয়ারক্রাফট আরো দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। কিছুক্ষণ পর পাইলটরাও বুঝতে পারে এখন আর এই প্লেনটাকে বাঁচানো সম্ভব নয় এবং ক্র্যাশ হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। তাই তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইমার্জেন্সি ইভ্যাকুয়েটরের অর্ডার দেয় এবং সমস্ত সোলজারকে দ্রুত প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দেওয়ার নির্দেশ দেয়। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সোলজাররা একে একে এয়ারক্রাফট থেকে নিচে ঝাঁপ দিতে শুরু করে। এদিকে নিয়ন্ত্রণ হারানো প্লেনটি দ্রুত জঙ্গলের দিকে পড়তে থাকে এবং কয়েক মুহূর্ত পরই সেটি সরাসরি ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে ভয়ঙ্করভাবে ক্র্যাশ করে। এই ভয়ঙ্কর ক্র্যাশের পর ২০ জন সোলজারের মধ্যে আর মাত্র ৯ জন সোলজার জীবিত ছিল। ল্যান্ডিং এর পর তারা চারপাশের এলাকা দেখতে শুরু করে। তখনই তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা কোনো সাধারণ জঙ্গলে নয়, বরং এমন একটি এলাকায় নেমে পড়েছে যেখানে চারপাশে সব ভারী ভারী অস্ত্রসজ্জিত গ্যাংস্টাররা ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ক্র্যাশ সাইটের অবস্থা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে এই গ্যাংস্টাররা ইচ্ছা করেই তাদের প্লেনটাকে নিশানা বানিয়েছিল। এখন তারা সবাই শত্রুদের এলাকায় অনেক ভয়ঙ্করভাবে আটকে পড়েছে। এই মুহূর্তে তাদের সামনে মাত্র দুইটা পথ খোলা ছিল, হয় তাদের এই হাজার হাজার কিলোমিটার ধরে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে থেকে জীবিত বের হয়ে আসতে হবে, আর নয়তো এই ভারী ভারী সব অস্ত্রসজ্জিত মিলিটারিদের মোকাবেলা করতে হবে, না হয় এই ভারী ভারী অস্ত্রসজ্জিত মিলিটেটনদের মুখোমুখি হতে হবে। কিন্তু এত ভারী ভারী অস্ত্রসজ্জিত মিলিটেটনদের মুখোমুখি হওয়া এতটা সহজ ছিল না, কারণ প্লেন ক্র্যাশের সময় তাদের বেশিরভাগ অস্ত্রই আনুমানিক ধ্বংস হয়ে গেছে। এখন তাদের কাছে আর মাত্র কয়েকটি সীমিত অস্ত্র বাকি ছিল, যেগুলো দিয়ে এত বড় মিলিটেটন গ্রুপের মোকাবেলা করা মোটেও সম্ভব ছিল না। তার ওপর তাদের সঙ্গে আরো দুজন মেয়ে ছিল। তাদের মধ্যে একজন ছিল জার্নালিস্ট এবং অন্যজন ছিল ডক্টর। তাই সবাই মিলে প্রথমেই ক্র্যাশ সাইটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা ধীরে ধীরে ক্র্যাশ সাইটের দিকে এগোতে শুরু করে। কিন্তু সোলজাররা ক্র্যাশ সাইটে পৌঁছাতেই দেখতে পায় মিলিটেটনরা তাদের আগেই সেখানে পৌঁছে গিয়েছে। সৌভাগ্যবশত তাদের সংখ্যা খুব বেশি ছিল না, তাই মালয়েশিয়ান স্পেশাল ফোর্স কোনো দেরি না করে একে একে সমস্ত মিলিটেটনদের শেষ করে দেয়। সবাইকে শেষ করার পর তারা পুরো অস্ত্র সাইটকে তল্লাশি করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে কোনো অস্ত্র পায় না, আর নাই কোনো অ্যামুলেশন পায়। তবে একটি রেডিও ট্রান্সমিটার অবশ্যই পাওয়া যায়, তাই তারা সঙ্গে সঙ্গে সেটির সাহায্যে নিজেদের বেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু প্লেন ক্র্যাশ হওয়ার কারণে ট্রান্সমিটারটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং একদমই কাজ করছিল না। এটা দেখে তাদের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা মৃত মিলিটেটনদের গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ যাওয়ার পর অবশেষে তারা এমন একটি জনবসতিতে পৌঁছায় যেটাকে পৃথিবীর নরক বললেও কম হবে। পুরো এলাকাটাই মিলিটেটনদের দখলে ছিল এবং তারা বহু বছর ধরে সেখানকার নিরীহ গ্রামবাসীদের ওপর নির্মম অত্যাচার করে আসছিল। না তাদের দুবেলা পেট ভরে খাবার জুটত, আর নাই তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার পেত। ভয় আর ক্ষুধার মধ্যে জীবন কাটানো সেই মানুষগুলোর চোখ যখন এই মালয়েশিয়ান স্পেশাল ফোর্সের সোলজারদের উপর পড়ে, তখন তাদের মনে এই নরক থেকে বেরিয়ে আসার নতুন একটা আশা জেগে ওঠে। তারা সঙ্গে সঙ্গে সোলজারদের কাছে এসে সাহায্যের জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু মালয়েশিয়ান স্পেশাল ফোর্সরা তখন নিজেরাই শত্রুদের এলাকায় আটকে পড়েছিল। তাই বাধ্য হয়ে তারা গ্রামবাসীদের সাহায্য করতে সরাসরি অস্বীকার করে।
ঠিক তখনই এত বড় ভিড় দেখে আশেপাশে থাকা মিলিটেটনদের সন্দেহ হয় এবং তারা কোনো সতর্কতা ছাড়াই তাদের উপরে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। সোলজাররা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কোনোভাবে গুলির হাত থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই ভয়ঙ্কর গোলাগুলির সময় তাদের সঙ্গে থাকা জার্নালিস্ট মেয়েটি গুলিবিদ্ধ হয় এবং শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয়। এদিকে মিলিটেটেন গ্যাংয়ের লিডার যখন ক্র্যাশ সাইডে পৌঁছে দেখে যে তার পাঠানো লোকেরা মারা গেছে, তখন তার রাগ একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত বাহিনীকে নির্দেশ দেয় যেভাবেই হোক সেই সোলজারদের জীবিত অথবা মৃত অবস্থায় খুঁজে বের করে তার সামনে যেন হাজির করা হয়। এরপর সে নিজেই সরাসরি সেই গ্রামে পৌঁছে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই এই পুরো গ্রামটাকে মৃত্যুপুরীতে পরিণত করে। এদিকে সোলজাররাও গাড়ির সাহায্যে অনেক দূরে চলে আসে। জার্নালিস্টের মৃত্যুর কষ্ট স্পষ্ট সবার চোখে দেখা যাচ্ছিল, কিন্তু এভাবে আবেগের মধ্যে বসে থাকলেও তো কোনো লাভ হবে না। তাই তারা নিজেদের কষ্ট মনের মধ্যে চেপে রেখে আবারও পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে শুরু করে। সবাই কয়েক কিলোমিটার যাওয়ার পর মাটিতে পুঁতে রাখা একটা ল্যান্ডমাইন দেখতে পায়। এটা দেখে সবাই বুঝতে পারে এখানে যদি একটি ল্যান্ডমাইন থাকে তাহলে আশেপাশে আরো কতগুলো ল্যান্ডমাইন পেতে রাখা আছে তার কোনো ঠিক নেই। তাই তারা সঙ্গে সঙ্গে নিজেদের পথ পরিবর্তন করার জন্য অন্য দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তারা একটি ছোট্ট শিশুর কান্নার শব্দ শুনতে পায়। ভালোভাবে তাকিয়ে তারা দেখতে পায় মিলিটেটনরা একটি শিশুকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, যাতে তাকে বাঁচাতে যেই আসবে সেই ল্যান্ডমাইনের শিকার হবে। বিষয়টা বুঝতে পারার পরেও তাদের মধ্যে একজন সোলজার নিজের জীবনের কোনো পরোয়া না করে সেই নিরপরাধ শিশুটাকে বাঁচানোর জন্য সেই ল্যান্ডমাইনে ভরা মাটির ওপর দিয়ে দৌড়ে যায়। বাকি সোলজাররা তাকে বারবার থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে কারোর কোনো কথাই শোনে না। সে শিশুটির একেবারে কাছে পৌঁছাতেই যাচ্ছিল, ঠিক তখনই তার পা একটি ভুল করে ল্যান্ডমাইনের ওপর পড়ে যায়। পর মুহূর্তেই প্রচণ্ড জোরে একটি বিস্ফোরণ হয় এবং সে ছিটকে মাটিতে এসে পড়ে। বাকি সোলজাররা যখন তার কাছে এসে পৌঁছায় ততক্ষণে সে চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে। এই দৃশ্য দেখে সবাই ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ নিজের একজন সঙ্গীকে হারানোর কষ্ট শুধু একজন সোলজারই বুঝতে পারে। যাই হোক, তারা সেই সোলজারকে পুরো সম্মানের সঙ্গে সেখানেই দাফন করে এবং তারপর ভারী মন নিয়ে আবারও নিজেদের যাত্রা শুরু করে। অনেক কিলোমিটার পথ হাঁটার পর তারা একটি নদীর কাছে এসে পৌঁছে যায়। জঙ্গলের তুলনায় সেই পথটা বেশ নিরাপদ ছিল, তাই তারা নদীপথ ধরেই সামনে এগিয়ে যেতে শুরু করে। এদিকে যখন সেই সোলজাররা নিজেদের জীবন বাঁচানোর জন্য লড়াই করছিল, ঠিক তখনই মালয়েশিয়ান বেস ক্যাম্পে খবর পৌঁছে যায় যে নাম্বরিতে তাদের একটি মিলিটারি এয়ারক্রাফটকে কিছু মিলিটেটনরা ধ্বংস করে দিয়েছে। সেই এয়ারক্রাফটে তাদের টপ সোলজাররা নিজেদের মিশন শেষ করে দেশে ফিরছিল। এখনো কেউ জানতেও পারে না যে তাদের মধ্যে আসলে কতজন সোলজার জীবিত আছে। প্লেন ক্র্যাশ হওয়ার আগে তারা বেজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু কোনো কারণে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এই কথা শুনে ব্রিগেড জেনারেল নিজের টিমের ওপরে প্রচণ্ড রেগে যায় এবং রাগের মাথায় বলে, ওই ঘটনাটা আরো 3 দিন আগে ঘটেছে, আর তোমরা এখন এসে আমাকে এই খবর দিচ্ছ। তোমাদের ওপর ধিক্কার। এখনো আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, যা করতে হয় করো, কিন্তু আমার তাদের একদম ঠিকঠাক লোকেশন চাই, যাতে আমরা সঙ্গে সঙ্গে তাদের রেস্কিউ অপারেশন শুরু করতে পারি। এদিকে সোলজাররাও নদীর উপত্যকার পথ ধরে ক্রমশই এগিয়ে যেতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পর তারা অবশেষে ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা জঙ্গলের বাইরের এলাকায় পৌঁছাতেই রেডিও ট্রান্সমিটারটাও ধীরে ধীরে সিগন্যাল আসতে শুরু করে। যদিও সিগন্যাল এতটা দুর্বল ছিল যে তারা বেজের সঙ্গে সরাসরি কথা বলতে পারছিল না, কিন্তু এতটুকু সিগন্যাল পাওয়া গিয়েছিল যে কমান্ডার সেন্ড তাদের আনুমানিক লোকেশন ট্র্যাক করতে পারে। তাদের কনফার্ম লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিগেড জেনারেল এক মুহূর্ত দেরি না করে তাদের রেস্কিউ অপারেশন শুরু করার নির্দেশ দেয়। কিন্তু তাদের রেস্কিউ করা মোটেও সহজ ছিল না, কারণ মিলিটেটনরা পুরো জঙ্গলে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল মোতায়েন করে রেখেছিল। এমন পরিস্থিতিতে সরাসরি হেলিকপ্টার পাঠানো হলে সেটিকেও কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইল ট্র্যাক করে ফেলবে। তাই ব্রিগেড জেনারেল সিদ্ধান্ত নেয়
প্রথমে ফাইটার জেট পাঠানো হবে। তারা মিলিটেটনদের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলগুলো ধ্বংস করে দেবে। তারপর হেলিকপ্টারদের পাঠিয়ে সোলজারদের রেস্কিউ করা হবে। এরপর সেই মিশনের জন্য মালয়েশিয়ান এয়ারফোর্সের সবথেকে বিপজ্জনক এবং অভিজ্ঞ মিলিটারি পাইলট জেফককে বেছে নেওয়া হয়। ক্লিয়ার অর্ডার পর সঙ্গে সঙ্গেই জেফক কোনো সময় নষ্ট না করে নিজের SU-13 ফাইটার জেট নিয়ে বেস থেকে উড়ে যায়। এদিকে সোলজাররাও ক্রমাগত এগিয়ে যেতে যেতে অবশেষে একটি পরিত্যক্ত বিল্ডিং এর কাছে পৌঁছে যায়। তাদের মনে হয় কিছু সময়ের জন্য ওই জায়গাটা তাদের জন্য নিরাপদ হতে পারে। তাই তারা বিল্ডিংটাকে সিকিউর করার জন্য ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সামনে লুকিয়ে থাকা মিলিটেটনরা তাদের ওপরে হঠাৎ এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। হঠাৎ হওয়া এই হামলায় সোলজাররা এক মুহূর্তের জন্য সামলে উঠতে পারে না, কিন্তু পর মুহূর্তেই তারা দ্রুত কভার নিয়ে মিলিটেটনদের উপরে পাল্টা গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণ ধরেই দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলতে থাকে, কিন্তু এই ভয়ঙ্কর গোলাগুলির মধ্যে একজন সোলজার গুরুতর আহত হয়ে পড়ে। তার ওপর তাদের কাছে বুলেট খুবই সীমিত ছিল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাদের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে সমস্ত মিলিটেটনদের শেষ করতে হয়। শেষ পর্যন্ত তারা এই লড়াইয়ে জয়ী হয়। সমস্ত মিলিটেটনকে শেষ করার পর তারা ওই পরিত্যক্ত বিল্ডিংয়েই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে তাদের সঙ্গে থাকা লেডি ডক্টর আহত সোলজারের চিকিৎসা করতে শুরু করে। যদিও কয়েকজন সোলজারের অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল, তবুও সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে সামলে নেয়। এদিকে সকাল হতেই পাইলট জেফো নিজের SU-13 ফাইটার জেট নিয়ে তাদের লোকেশনের আশেপাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই তারা শত্রুদের একের পর এক অ্যান্টি মিসাইল ধ্বংস করতে শুরু করে, যাতে রেস্কিউ হেলিকপ্টারের জন্য পথ পরিষ্কার করা যায়। মিসাইলগুলো ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই সোলজাররা পরিত্যক্ত বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে এবং রেডিওর মাধ্যমে পাইলট জেফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পরেই অবশেষে তাদের যোগাযোগ স্থাপন হয়ে যায়। পাইলট জেফ সঙ্গে সঙ্গে তাদের একটি নিরাপদ লোকেশনের দিকে এগিয়ে যেতে বলে, যেখান থেকে তাদের সবাইকে রেস্কিউ করা সম্ভব হবে। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে সোলজাররা সেই নিরাপদ জায়গার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে অনেক সোলজারই গুরুতর আহত ছিল, তাই তারা খুব দ্রুত সামনে এগিয়ে যেতে পারছিল না। এরই মধ্যে পেছন থেকে শত্রুদের স্নাইপার ফায়ারিং শুরু করে। প্রথম গুলিটাই সরাসরি ক্যাপ্টেন মুরলির গায়ে লাগে। বেচারা আগে থেকেই গুরুতর আহত ছিল, আর তার ওপর আরো একটা গুলি লাগার পর তার অবস্থা খুবই সংকটজনক হয়ে যায়। বাকি সোলজাররা তাকে তুলে কভারের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে স্নাইপার আরো একটি ফায়ার করে। এবার গুলিটি সরাসরি একজন সোলজারের বুক ভেদ করে বেরিয়ে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। আসলে বন্ধুরা, এই মুহূর্তে সোলজাররা পুরোপুরি শত্রুদের মধ্যে ঘিরে পড়েছিল। তাদের সামনে শত শত ভারী অস্ত্রসজ্জিত মিলিটেটনরা ক্রমাগত তাদের দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে সোলজারদের কাছে একটাও বুলেট অবশিষ্ট ছিল না যে তারা এত বড় একটি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে। পরিস্থিতি বুঝতে পেরে ক্যাপ্টেন মুরলি সঙ্গে সঙ্গে সবাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং নিজে শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাকি সোলজাররা তার এই সিদ্ধান্তে একেবারেই রাজি হয় না। তারা কোনোভাবেই নিজেদের ক্যাপ্টেনকে একা রেখে যেতে রাজি হয় না, কিন্তু ক্যাপ্টেন মুরলির কঠোর নির্দেশের সামনে শেষ পর্যন্ত তাদের সবাইকেই বাধ্য হয়ে মাথা নত করতে হয়। এরপর সোলজাররা স্মোক গ্রেনেড ছুড়ে পুরো এলাকাটা ধোঁয়ায় ভরে দেয়, যাতে শত্রুদের মনোযোগ অন্যদিকে চলে যায়। বাকিরা সেখান থেকে নিরাপদে পালিয়ে যায়। ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকি সোলজাররা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন মুরলি রেডিওতে শেষবারের মতন পাইলট জেফির সঙ্গে কথা বলে, তাকে বিদায় জানায়। পাইলটও বুঝতে পেরেছিল এখন ক্যাপ্টেন মুরলিকে আর জীবিত বাঁচানো সম্ভব নয়, কারণ এত বড় একটি শত্রু বাহিনী একসঙ্গে ধ্বংস করতে হলে ওই লোকেশনে কয়েকটি শক্তিশালী মিসাইল ছোড়া ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই বিস্ফোরণে ক্যাপ্টেন মুরলিরও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। ভারী মন নিয়ে ক্যাপ্টেন জেভি টার্গেটের লোকেশনের কাছে পৌঁছে শক্তিশালী মিসাইল লঞ্চ করে দেয়। পর মুহূর্তেই প্রচণ্ড এক বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে সেখানে থাকা শত শত মিলিটেটনরা ঘটনাস্থলেই মারা যায় এবং ক্যাপ্টেন মুরলিও নিজের বন্ধুদের জন্য তার জীবন দিয়ে দেয়। এদিকে বাকি সোলজাররাও নিজেদের জীবন বাঁচিয়ে ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল,
কিন্তু কিছুক্ষণ পরেই শত্রুদের রেইনফোর্সও তাদের কাছে পৌঁছে যায় এবং পেছনে থাকা শত শত মিলিটেটনরা তাদের উপরে হামলা চালিয়ে দেয়। পরিস্থিতি বুঝতে পেরে সোলজাররা বাধ্য হয়ে দৌড়ানো বন্ধ করে দেয় এবং গাছের আড়ালে কভার নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এত বড় একটি মিলিটেটন বাহিনীর সামনে বেশিক্ষণ টিকে থাকা তাদের জন্য মোটেও সম্ভব ছিল না। তারপরেও তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকে। এই ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যেই আরও কয়েকজন সোলজার গুলিবিদ্ধ হয়ে সেখানেই গুরুতর আহত হয়ে পড়ে। এদিকে শত্রুরা ক্রমাগত গুলি চালাতে চালাতে তাদের দিকে এগিয়ে আসছিল। তার ওপর তারা লঞ্চ প্যাড দিয়ে একের পর এক হামলা চালাচ্ছিল। এর কারণে সোলজারদের নিজেদের অবস্থান ছেড়ে আরও সামনে এগিয়ে যেতে হয়। অনেক কষ্টের পর অবশেষে তারা কোনো মতে সেই নিরাপদ জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের রেস্কিউ করার কথা ছিল। তারা লোকেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে সেখানে এসে পৌঁছায়। হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে রেস্কিউ সোলজাররা তাদের শক্তিশালী কভার ফাইট ব্যাক করতে শুরু করে। এর সঙ্গে রেস্কিউ টিম এবং মিলিটেটনদের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এদিকে ফাইটার জেটগুলোও আবারও তাদের লোকেশনে ফিরে আসে এবং ক্রমাগত এয়ার সাপোর্ট দিয়ে শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই সুযোগের সদ্য ব্যবহার করে রেস্কিউ টিম একে একে সমস্ত জীবিত সোলজারদের হেলিকপ্টারের মধ্যে তুলে নেয় এবং শেষ পর্যন্ত তাদের সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে সক্ষম হয়। আর অবশেষে তাদের এই রেস্কিউ মিশন সফল হয়। কিন্তু এই জয়ের জন্য তাদের নিজেদের অনেক সঙ্গীর জীবন শহীদ হয়েছে। তারপর ফাইটার জেটগুলো বাকি শত্রুদের পুরোপুরি শেষ করে দেয়। আর বন্ধুরা, এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু এই মিশনে অনেক বড় বড় বীর সৈন্যরা শহীদ হয়েছে, তাই শেষ পর্যন্ত তাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করা হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।